বাদানুবাদ চলছে, বাংলাদেশকে টার্গেট করে মারাত্মক সব আক্রমণাত্মক কথা হচ্ছে। আমাদের বেশ পরিচিত কিছু মুখ, আমি অন্তত যতগুলো চ্যানেল দেখেছি দুটো মুখকে বারবার এবং একজনকে অনেক বেশি দেখেছি। এর মধ্যে আপনারা অনুমান করতে পারছেন, আপনাদেরকে প্রশ্ন করলে নিশ্চয়ই। অবিনা সিকরি সবচেয়ে বেশি কথা বলেছেন এবং আরেকজন হচ্ছেন পিনাক রঞ্জনকে দেখেছি, যাদেরকে আমরা সবসময় দেখি বাংলাদেশ নিয়ে কথা বলেন। এর বাইরেও ইদানিং এই ভদ্রলোক কথা বলছেন এবং পশ্চিমে তার কিছু ট্র্যাকশন আছে। আমরা সেই ভদ্রলোককেও দেখেছি, আমি অন্তত একটা চ্যানেলে দেখেছি ব্রাহ্মা চেলানিকেও কথা বলতে। সো চিকেন স্নেক নিয়ে আবার নতুন করে আলোচনা হাজির হয়েছে, ভারতের 7 সিস্টার্স নিয়ে আলোচনা হাজির হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূস আসলে ঠিক কি বলতে চেয়েছেন? এমনকি পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে আমাদের প্রধান উপদেষ্টার হয়ে ব্যাখ্যাও সরকারকে দিতে হয়েছে। আমি সেই জায়গায় আসবো। প্রধান উপদেষ্টা কি বলেছেন আগে সেটা একটু যদি পড়ি। এক্স্যাক্টলি উনি যা বলেছেন তা ইংরেজিতে এরকম ছিল: 7 states of India, eastern part of India, called 7 sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of Chinese economy, build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world, he said. মানে আমরা বুঝতে পারছি যে এখানে মানে 7টা রাজ্যের কথা বলছে। অবশ্য চিকেন স্নেকটা আপনারা নিশ্চয়ই জানেন, শিলিগুড়ি করিডোর আসলে আগেও বহুবার বলেছে বাংলাদেশ, এখন এটা খুবই পপুলারলি জানেন এবং আমাদের অনেকের স্বপ্ন। কেউ কেউ বলেন যে এটাকে ব্লক করে ভারতকে দুভাগ করে ফেলতে হবে। ইনফ্যাক্ট দুভাগ আবার বাংলাদেশকে করে ফেলারও আলাপ টালাপ এসছে। সবকিছু নিয়ে কথা বলবো। চিকেন স্নেক হচ্ছে আসলে শিলিগুড়ি করিডোর, হচ্ছে ভারতের খুবই ন্যারো স্ট্রিপ অফ এরিয়া। আপনারা দেখছেন নেপাল এবং বাংলাদেশের মাঝখানে 20-21 কিলোমিটার একটা ভূমি। এতে 7 সিস্টার্স শুধু না, আপনারা ম্যাপ খেয়াল করুন, ভারতের আরো দুটো রাজ্যের একটা রাজ্য পুরোটা সিকিম এবং পশ্চিমবঙ্গেরও একটা অংশ আসলে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই কারণেই এই আলাপগুলো আসলো এবং তারা যে ইন্টারপ্রিটেশন করার চেষ্টা করছে সেই ইন্টারপ্রিটেশন গুলো নিয়েও কথা বলবো। প্রথম কথাটা হচ্ছে যে ভারতের 7 সিস্টার্স যে আছে, সেই 7 সিস্টার্স যেটা এগুলো ল্যান্ডলকড এরিয়া বলছে। মানে ভারতীয়রা যে আলাপ তুলছেন সেটা হচ্ছে এই রকম, আসলে এগুলো আদতে ল্যান্ডলকড না, কারণ ভারতের প্রচুর কোস্টলাইন আছে, বাংলাদেশের 10 গুণ বেশি আছে। সুতরাং মানে এরা কেন, ওরা তো ভারতের পার্ট, তো যে কোনো পোর্ট থেকে গিয়ে ওখানে যাওয়া যায়। কথাগুলো টেকনিক্যালি ঠিক, কিন্তু কথাগুলো আবার পুরো ঠিকও না। কারণ একটা দেশ যদি অনেক বড় হয়, তার একটা অংশ যদি কোনো সিপোর্ট থেকে অনেক দূরে হয়ে থাকে, সেটাকে ডিফ্যাক্টো ল্যান্ডলক ধরার একটা প্রবণতা আছে। এই কারণেই তো ভারত আমাদের ওপর দিয়ে যেতে চায়। তারা মিয়ানমারের কালাদান মাল্টিপোর্টাল প্রজেক্ট দিয়ে ওই দিক দিয়ে ঢুকতে চায় নানাভাবে। তারা বাংলাদেশের ওপর দিয়ে স্থলভাগ হোক, চিটাগং পোর্ট ইউজ করে ঢোকা হোক, নানানভাবে তারা চায়। কারণ তারা যদি তাদের পোর্টই থেকে থাকে তাহলে তারা তো এটা করার কথা ছিল না। ঠিক একই রকম একটা পরিস্থিতি আছে, একটু অপ্রাসঙ্গিক হলে আপনাদের জানিয়ে রাখি। ম্যাপে খেয়াল করুন, চীনের ওয়েস্টার্ন পার্ট যেটা, সেটাও এক ধরনের ল্যান্ডলকড ধরা হয়। কারণ চীনের কোস্টাল এরিয়াটা হচ্ছে ইস্টে, সেখান থেকে কোনো একটা কিছু যদি আপনি ওয়েস্টে নিতে চান, পুরো চীন পাড়ি দিয়ে নিতে হয় হরাইজন্টালি। এই কারণেই দেখবেন চীনের ওয়েস্টার্ন পার্ট থেকে পাকিস্তানের যে গোয়াদার বন্দর, সেটা কাছে হয়, অনেক কাছে হয়। সেই কারণে শিনজিয়াং প্রভিন্স থেকে বিশেষ করে, সেই কারণে তারা একটা অল্টারনেটিভ রুটের জন্য শুধু না, তাদের খরচ কমানোর জন্য, মানে চীনের একটা পোর্ট থেকে পণ্য নিয়ে তার ওয়েস্টার্ন পার্টে যাওয়া, বিশেষ করে শিনজিয়াং এ যাওয়ার চাইতে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিসি দিয়ে আপনার গোয়াদার পোর্ট হয়ে চীনের ওয়েস্টার্ন পার্টে যাওয়া তুলনামূলকভাবে অনেক কম দূরত্ব হয়। সো এই প্রবণতাগুলো আছে, বিশেষ করে বড় দেশের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। সো ভার্চুয়ালি ল্যান্ডলকড। সো ভারত এটা নিয়ে একটা কুতর্ক করছে। নাম্বার 2, সবচেয়ে বেশি এজিটেশন তৈরি হয়েছে যে জায়গাটা নিয়ে, সেটা হচ্ছে উই আর দ্য অনলি গার্ডিয়ান অফ দ্য ওশন ফর অল দিস রিজিয়ন। মানে বে অফ বেঙ্গল, মানে আমরা কি সমুদ্রে, মহাসমুদ্রে যাওয়ার জন্য এটা একটা মুখ, ইন্ডিয়ান ওশেনে যাবে। এই যে অনলি গার্ডিয়ান বলেছেন, এই অনলি গার্ডিয়ান টেকনিক্যালি ঠিক না। কারণ হচ্ছে বে অফ বেঙ্গলে আপনারা, মানে আমি প্রায় বলি যাদের জিও পলিটিক্স নিয়ে আগ্রহ আছে, খুব খুঁটিনাটি ম্যাপ দেখবেন, সারা পৃথিবীর ম্যাপ দেখতে হবে। জিও পলিটিক্সের সাথে লোকেশন ম্যাটার করে। আমরা অনেকেই ইন্টারন্যাশনাল পলিটিক্স আর জিও পলিটিক্স সিনোনিমাসলি ইউজ করি, which is not correct। যাই হোক,
তো আপনি ম্যাপে দেখলে দেখবেন যে বে অফ বেঙ্গলের মধ্যে 3টা দেশেরই অ্যাক্সেস আছে। আমাদের যেমন আছে, ভারত আছে, মিয়ানমার আছে। তো তিনি যখন অনলি গার্ডিয়ান বলছেন, সেটা নিয়েও তীব্র বিতর্ক তৈরি হয়েছে, তিনি কেন এটা বলছেন। তারপর উনি চায়নাকে ডেকেছেন, বলা হচ্ছে এটা অনেক পসিবিলিটি আছে, চায়নাজ ইকোনমির এক্সটেনশন হতে পারে, ব্লা ব্লা ব্লা। তীব্র প্রতিক্রিয়া হয়েছে এবং প্রত্যেকে একটা কথাই বলার চেষ্টা করছেন ভারতে মোটা দাগে, যে ডক্টর ইউনূস আসলে ভারতের এই যে স্ট্র্যাটেজিক ভালনারেবিলিটি আছে, এই যে স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট আছে শিলিগুড়ি করিডোর, এটা দিয়ে ভারতকে উস্কানি দিয়েছেন। প্রায় সবাই একই রকম কথা। এর মধ্যে সরকারের মানে গুরুত্বপূর্ণ এই থিঙ্ক ট্যাঙ্ক বা সিভিল সোসাইটি মানুষের বাইরে পলিটিশিয়ানদের মধ্যে হেমন্ত বিশ্ব শর্মা, মানে আসামের মুখ্যমন্ত্রী, সেটা নিয়ে মন্তব্য করেছেন। তিনি এটা নিয়ে হালকাভাবে নেওয়া হচ্ছে না বলছেন। তিনি এই শিলিগুড়ি করিডোরকে ভালোভাবে ঠিক করার জন্য আশপাশ দিয়ে আরো রেল রোড তৈরি করতে বলছেন। তার চাইতে এক কাঠি বাড়া হচ্ছেন ত্রিপুরার এখানে মহারাজা প্রদ্যোৎ মাণিক্য, তিনি যে আলাপটা বহুদিন থেকে ভারতের অনেক জায়গায় হচ্ছে, এখন আবার শুরু হয়েছে, যে বাংলাদেশের একটা চিকেন স্নেক আছে। আমরা যদি খেয়াল করি, এইবারও এই ম্যাপটা খেয়াল করুন, এ বাংলাদেশকে ভাগ করে ফেলতে বলছে। এবং আমি ভারতের অন্তত 2জন মিলিটারি অফিসারকে টক শোতে আসতে দেখেছি, যে বাংলাদেশের ভুলে যাওয়া উচিত হবে না, তারও একটা চিকেন স্নেক আছে। আমরা যদি খেয়াল করি, ফেনীর এই অংশটা যদি কেটে ফেলা যায়, এই অংশটাকে বিচ্ছিন্ন, এই জায়গাটাও খুবই ন্যারো একটা স্ট্রিপ, এটা যদি আলাদা করে ফেলা যায়, তাহলে এই পুরো চিটাগং হিল ট্র্যাক সহ কক্সবাজার এই পুরো জোনটা আলাদা হয়ে যায়। এবং আমরা যদি এইভাবে চিন্তা করি, এটা কেটে যদি ভারতের সাথে লাগিয়ে দেয়া যায়, তাহলে ভারতের নর্থ ইস্টের কিন্তু পার্ট, এবং এখানে একটা দুর্দান্ত প্রাচীন, শুধু এখনকার না, চট্টগ্রাম পোর্ট অনেক পুরনো প্রাচীন পোর্ট, তো তারা একটা পোর্টও পেয়ে যায়, তাদের এদিকে সমস্যার সমাধানও হয়ে যায়। এই আলাপগুলো করা হচ্ছে। আমি সরকারের দিক থেকে যে ব্যাখ্যা দেয়া হয়েছে, সেই ব্যাখ্যাটা কিছুটা একটু দেখি। এই ব্যাখ্যায় ব্রিফ করেছেন একটু ইন্টারেস্টিং হাই রিপ্রেজেন্টেটিভ জনাব খলিলুর রহমান। মানে তিনি ইদানিং পররাষ্ট্র মন্ত্রণালয়ে সব ব্রিফ করছেন। আমি জানি না এটা একটা পূর্বাভাস কিনা যে তিনি পররাষ্ট্র উপদেষ্টাই হতে যাচ্ছেন, কারণ ওনার মূল বিষয়টা আসলে তো ভিন্ন। উনি একদম এক্সক্লুসিভ একটা দায়িত্বপ্রাপ্ত মানুষ, এটা আগে একদিন বলেছি, যে আজকে আর বিস্তারিত না। তিনি বলছেন প্রধান উপদেষ্টা প্রথমবার বলেনি, 2012 সালে একই ধরনের কথা বলেছেন। 23 সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী কিশিদা নর্থ ইস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশকে একটা ভ্যালু চেইনে আবদ্ধ করার কথা বলেছিলেন। এর প্রসঙ্গে সিঙ্গেল ইকোনমিক জোনের কথা বলেছেন, যেটা বিগ বে ইনিশিয়েটিভ। আমি বিগ বে ইনিশিয়েটিভ নিয়ে ভিডিও করেছিলাম, যারা আমাকে রেগুলারলি দেখেন তারা জানেন। হ্যাঁ, আমরা এই জায়গাটা একটু যদি বলে নেই, সেটা হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল ইস্যু আছে। ইস্যুটা হচ্ছে এরকম, যে চায়না বাংলাদেশের প্রথম ডিপ সি পোর্টটা করতে চেয়েছিল, এবং দীর্ঘদিন সার্ভে করে দেখা গিয়েছিল সোনাদিয়াতে এই ডিপ সি পোর্টটা সবচেয়ে ভালো হতে পারে। কিন্তু না, শেখ হাসিনা যখন গেলেন, ভারতের এটা একটা রেড লাইন ছিল, ভারত এখানে ডিপ সিতে ভারত চায়নার কোনো প্রেজেন্স মেনে নেবে না বলে তারা শেখ হাসিনা স্পষ্টভাবে জানিয়ে দেন, এবং শেখ হাসিনা ওই রেড লাইন ক্রস করেননি। ফলে সোনাদিয়া ডিপ সি পোর্ট হয় নাই, সোনাদিয়া অন্য কারো সাহায্য আর হয়নি। পরে মাতার বাড়িতে ডিপ সি পোর্ট হচ্ছে, যেটা ভারত জাপানকে নিয়ে এসছে। কারণ ভারতের তো বলেছি একটা সে সুপার পাওয়ার হতে চায়, কিন্তু এত নিচু স্তরের মানসিকতা এবং এত, আমরা কথ্য ভাষায় বলি না, ফকিন্নি মেন্টালিটি নিয়ে হওয়া সম্ভব না। তার ছোট মন, ফকিন্নি বলতে ছোট মনের কথা বলছি, সে জাপানকে নিয়ে এসছে, জাপান এখানে ফাইন্যান্স করছে, এবং এই অঞ্চলকে কেন্দ্র করে একটা বিগ বি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেখানে ভারতের 7 সিস্টার্স ইনভলভ হবে, ইত্যাদি ইত্যাদি। সো সেটার প্রতি একটু ইন্ডিকেট করা হয়েছে। এবং এছাড়া আরেকটা জিনিস তারা বলছেন, সেটা হলো আসলে কানেক্টিভিটির প্রশ্ন। এটা আমরা অফার করছি, এটা কেউ নিলে নিবে, না নিলে নাই। আসলে কথাটা তো ট্রু, কিন্তু প্রফেসর ইউনুস যেভাবে বলেছেন, এর মধ্যে ব্যাপারটা এইরকম না। উনি চায়নাকে ডাকছেন যে 7 সিস্টার্স ল্যান্ডলকড, মানে কেন ডুয়াল মিনিং গুলো তৈরি হচ্ছে। তুমি আসো, ব্যবসা করো, এখানে প্রডিউস করো, বানাও, এখানে মার্কেট করো, এখান থেকে নিয়ে যাও, এগুলো চায়নাকে বলছেন। মানে চায়না এখানে আসলো, এসে পণ্য তৈরি করলো, সেই অ্যাক্সেস ভারতের 7 সিস্টার্সে ভারত দেবে কিনা, সেটা ভারতের প্রশ্ন, ভারতের ব্যাপার। বা 7 সিস্টার্সে কিছু চায়না তৈরি করতে চাইলে সেটা এখান দিয়ে অ্যাক্সেস হবে কিনা, এগুলো ভারতের চয়েসের ব্যাপার। কিন্তু প্রধান উপদেষ্টা এটা ওই দিকে নিয়ে গেছেন। এখন এবার আমি যদি আমার টেকের কথা বলি, প্রথমে আমার কাছে খুবই মেটিকুলাসলি প্ল্যান্ড স্টেটমেন্ট মনে হয়। এই স্টেটমেন্টটা পড়লে এর শাব্দিক যে অর্থ আছে, তাতে অন্য ধরনের মানে করা
প্রায় অসম্ভব, এটা অর্থনৈতিক কথা উনি বলেছেন। সেভেন সিস্টার যদি ল্যান্ডলকড হয় তাহলে তারা আমাদের পোর্ট ব্যবহার করা দরকার। চায়না যদি এদিকে মানে পণ্য তৈরি করে, সেভেন সিস্টার্স এখান থেকে প্রচুর পণ্য পাঠাতে পারবে। একই কথা তো জাপানকেও বলা হয়েছিল, জাপান একই কাজ করবে বলেছিল। এখন চায়নাকেও বাংলাদেশ আহ্বান জানাচ্ছে, বাংলাদেশ তো আরো বহুজনকে আহ্বান জানাতে পারে। ইনফ্যাক্ট মিস্টার খলিলুর রহমান একই কথা বলছেন, আমরা একজনের সাথে করা মানে আরেকজনের সাথে কিছু করতে পারবো না, নট নেসেসারিলি। অর্থনৈতিক সম্পর্ক এভাবে কাজ করে না, সেটা চায়নাকেও বলা হয়েছে। অ্যাপারেন্টলি ব্যাপারটা দেখতে এরকম দেখা যায়, কিন্তু আমি মনে করি আমাদের হিডেন কিছু কথা আছে। সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টা কিন্তু এবার শুধু কথা বলছেন না, আমরা কনটেক্সচুয়ালি যদি দেখি, উনি সেভেন সিস্টার্স নিয়ে 12 সাল না, উনি আরো আগেও বারবার ইনফ্যাক্ট সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছেন যে ল্যান্ডলকড এবং তারা আমাদের সাথে কোলাবোরেট করেই আসলে তাদের অর্থনৈতিক উন্নতি এগিয়ে নিতে হবে। এবং শুধু সেটা না, আমি আরেকটা জিনিস একটু স্মরণ করিয়ে দেই, একটু পেছনে যাব। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তখন প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষিত হয়েছেন, কিন্তু শপথ নেয়নি, তিনি প্যারিসে ছিলেন। প্যারিসে ভারতের বেশ কয়েকটা মিডিয়া তার সাথে ইন্টারভিউ নেয় এবং একটা জায়গায় একটা মিডিয়াকে উনি প্রকাশ্যে বলে ফেলেছিলেন, বাংলাদেশ যদি অস্থির হয়ে ওঠে, বাংলাদেশ যদি ডিস্টেবিলাইজ থাকে, বাংলাদেশ যদি ডিস্টেবিলাইজ করতে চায়, এখানে যদি আনরেস্ট কেউ তৈরি করতে চায়, সেটা স্পিল ওভার সেভেন সিস্টার্সে যাবে। উনি সরাসরি এই কথা বলেছিলেন। সুতরাং সেভেন সিস্টার্সের ভালনারেবিলিটি নিয়ে হালকা হলেও কিছু ইঙ্গিত ডক্টর ইউনূস দিচ্ছেন মনে হতে পারে। আর উনি ওশেনের অনলি গার্ডিয়ান বলছেন, এটা উনি না জেনে বলেছেন তা না, কিন্তু মানে বাংলাদেশ তার এই জায়গায় ব্যাপারটা এরকম ভাবে দেখতে চায়। সো এটাও ডিবেট ট্রিগার করেছে যে এই অঞ্চলের ব্যাপারটাকে, মানে আবারও বলছি যে তারা যেভাবে ইন্টারপ্রিট করতে চেয়েছে সেটা হতে পারে। আমার কাছে যেটা মনে হয়, ইকোনমিক ব্যাপার তো আছেই, কিন্তু এর মধ্যে প্রধান উপদেষ্টা যেটা হয়তো চেষ্টা করছেন, আমার কাছে মনে হয় সাম্প্রতিক সময় তিনি ভারতের কাছে প্রচুর ডিনাইড হয়েছেন, মানে তৃতীয়বার ডিনাইড হয়েছেন। যদিও আমি দেখলাম যে মিস্টার খলিলুর রহমানরা বলছেন যে এখনো সম্ভাবনা আছে দুই নেতার সাইডলাইন বৈঠকের, কিন্তু ভারতের পত্রপত্রিকা অলরেডি বলে দিয়েছে যে সাইডলাইনে কোনো বৈঠক হচ্ছে না, বিমস্টেকের কথা বলছি। তো ইউএনজিএতে হয়নি, বাংলাদেশ বাইল্যাটারাল সফরে যেতে চেয়েছে ভারতে আমাদের প্রধান উপদেষ্টা, তারা ডিনাই করেছে, এরপর বিমস্টেক ডিক্লাইন করেছে। তো আমার কাছে মনে হয় যে এটাও একটা কূটনীতির পার্ট যে আমরা কখনো টাফ রেটরিক ব্যবহার করে তাদেরকে একটু নরম করার চেষ্টা। বিমস্টেকে যদি এই মিটিংটা হয়, আমি ধারণা করি তার প্রধান কারণ হবে এই টাফ শব্দগুলো ব্যবহার করা, ইঙ্গিতপূর্ণ কথা ব্যবহার করা, যে আমি চায়নাকে কিন্তু এখানে অনেক অ্যাক্সেস দিচ্ছি, তাকে আমি এখানে নিয়ে আসছি যত বেশি সম্ভব। সো চায়নার ফুটপ্রিন্ট যত বাড়বে, ইনফ্যাক্ট যেটা হয় ইকোনমিক ফুটপ্রিন্টও যখন বাড়ে, ওগুলো আসলে চায়নার মতো দেশগুলো স্ট্র্যাটেজিক ফুটপ্রিন্টে কনভার্ট করে নেয়, এটা সম্ভব তাদের জন্য। সো এই ধরনের একটা থ্রেট যদি ভারত ফিল করে, তার সেভেন সিস্টার্সের ব্যাপারে তার যদি কোনো টেনশন তৈরি হয়, নিশ্চিতভাবে বাংলাদেশের ফেনে দিয়ে কেটে চট্টগ্রামকে দখল করে ফেলতে পারবে না। এটা ভারতের দিক থেকে আর একটু সতর্ক হয়ে বাংলাদেশের সাথে দূরত্ব কমানোর মতো একটা চেষ্টা যদি সে করে থাকে, করার চেষ্টা করে, সেটার উপর প্রভাব পড়তে পারে এবং তারা সেটা করতেও পারে। সো আমরা বিমস্টেকে যদি দেখা হয়, আমি ধারণা করি প্রধান উপদেষ্টার এই ধরনের বক্তব্যের কারণও সেটাতে কিছুটা হলেও রোল প্লে করবে। যদিও আমরা সাম্প্রতিক সময়ে দুটো ঘটনায় 26শে মার্চ এবং ঈদের সময়ে মোটামুটি কর্ডিয়াল শুভেচ্ছা জানাতে দেখেছি, জনাব মোদী আমাদের প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন। তো পরিস্থিতিটা এই, আমার মনে হয় আমাদের এবার একটু ভারতের দিক থেকে টাফ হওয়ার সময় এসছে। আমরা যথেষ্ট নরম ছিলাম, এই ধরনের বক্তব্য নিশ্চিতভাবে বাংলাদেশ সেভেন সিস্টার্সকে আলাদা করে ফেলবে, সাথে আরো ওই দুই অংশ পশ্চিমবঙ্গের ওই টুকরো এবং সিকিম, সেটা করতে যাচ্ছে না। কিন্তু এই আলাপগুলো তোলা, এই আলাপগুলো হওয়া অর্থনৈতিক মার প্যাচে, সরাসরি বলা ডিজাস্টার্স। আমাদের কেউ কিন্তু সরাসরি বলেন যে আমরা ওখানে ব্লক করে দিয়ে ভারতকে আলাদা করে ফেলবো, কারণ এই তত্ত্ব অনেকেরই আছে যদি ভারতের অংশ আলাদা হয়ে যেতে পারে, তাদের যেহেতু কোনো পোর্ট নেই, তারা ল্যান্ডলক, তাদেরকে বাংলাদেশের সাথে কোলাবোরেট করতেই হবে। এইসব আলাপ কেউ করছেন, এই আলাপগুলো অপ্রয়োজনীয়। কিন্তু আমার মনে হয় যে কিছু ক্ষেত্রে কিছুটা সিম্বলিকলি কিছুটা চাপ আমার কাছে মনে হয় না খারাপ কিছু।